নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আর এই অনুষ্ঠানে আজ প্রথম পর্বে আমি আপনাদের সঙ্গে প্রদ্যোতন চট্টোপাধ্যায়। আজ আমরা কিষাণ বাণীতে আলোচনা করব উন্নত পদ্ধতিতে আলু চাষ। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে, আমাদেরকে উপযুক্ত পরামর্শ দিতে আমাদের সঙ্গে রয়েছেন সমিত কুমার রায়, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু কালনা মহকুমা, পূর্ব বর্ধমান। সমিত বাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। ধন্যবাদ। সমিত বাবু, আপনি বীরভূম জেলার কৃষি দপ্তরে সহকৃষি অধিকর্তা হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। আপনি এই মুহূর্তে কালনা মহকুমা অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় কাজ করছেন, আর আপনার বাড়ি হুগলি জেলায়। তিনটে জেলারই চাষবাস সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা আছে। আর হুগলি জেলা যেহেতু গোটা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে ভালো আলু চাষের জায়গা, আপনি নিজের চোখে এটাকে দেখেছেন। আমার প্রশ্ন, যে এই যে তিনটে জেলা, বীরভূমের সঙ্গে যদি দুটো বাকি জেলার একটা তুলনা করি, তাহলে আলু চাষের যে পদ্ধতিগত বৈশিষ্ট্য, তার মধ্যে কি কোনো তফাৎ আছে? যদি থেকে থাকে, তার জন্যে কি আলুর ফলন বা তার গুণগত মান, এতে কোনো তফাৎ হচ্ছে? আলু চাষের পদ্ধতিগত সেইভাবে কোনো তফাৎ নেই। যেটা বলার সেটা হচ্ছে যে হুগলি বা পূর্ব বর্ধমানের চাষিরা আলু চাষটাকে যতটা গুরুত্বপূর্ণভাবে দেখে, সেই জিনিসটার অভাব বীরভূমে আমি লক্ষ্য করেছি। আলু চাষটা এদের কাছে আবেগ। আরো কিছু এর সঙ্গে জিনিস যুক্ত করা যেতে পারে, যে বীরভূমের চাষিরা যে সমস্ত বীজ ব্যবহার করছেন, যেখান থেকে বীজ তিনি নিচ্ছেন, উপযুক্ত নয় বলেই মনে হয়। আমি যতদিন বীরভূমে থেকেছি, আমি বাজারে যে সমস্ত আলু দেখতাম, আলুগুলো কিন্তু হুগলি বা বর্ধমানের আলুর থেকে একটু তফাৎ আছে। সেখানে আলুর সাইজ, শেপ, গুণগত মান সবকিছুই একটু কমা। এর জন্য আলুর সিড সোর্স এবং বহু বছর ধরে একই আলু চাষ করে যাওয়া বা নতুন বীজ ব্যবহারে একটা অনীহা, বা উপযুক্ত জাত নির্বাচনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা। বীরভূমে আলু চাষ একদম খারাপ হচ্ছে তা নয়, কিন্তু মানে আমরা তুলনার জন্য যেটা বলি, হুগলিতে যেখানে আমার আলুর ফলন হচ্ছে 29 মেট্রিক টন প্রতি হেক্টর, সেখানে বীরভূম কিন্তু খুব পিছিয়ে নেই। সেখানে 27 মেট্রিক টন প্রতি হেক্টর ফলন কিন্তু হচ্ছে, কিন্তু আলুর গুণগত মানটা একটু প্রবলেম হচ্ছে। দেখুন, বীরভূমে বেশ কিছু জায়গা আছে যেখানে ভালো আলু চাষ হয়। ময়ূরাক্ষীর যে ধার, দুধার, সেখানে খুব ভালো চাষ হয়। কিন্তু বীরভূমের বাজারে গেলে কখনো এটা শোনা যায় না যে এটা আপনার ময়ূরাক্ষী ধারের আলু। বলা হয় গুসকরার আলু, এবং গুসকরার আলুর দাম সবসময় বেশি। ওই চাষিরা তো দাম বেশি পাচ্ছেন, বীরভূমের চাষিরা কিন্তু সেই দামটা পাচ্ছেন না। কি তফাৎ হচ্ছে? এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জাত নির্বাচনটা ঠিক হওয়া উচিত। এবং আমরা যে বীজকে 2 বছর 3 বছর ব্যবহার করার পর সেই বীজের সোর্সটাকে বাদ দিয়ে নতুন বীজ আবার ব্যবহার করতে বলি, এইটা একটা করা উচিত। ভালো আলু চাষ কিন্তু সেখানেই হয় যেখানে নদী অববাহিকা আছে। বীরভূমটা হচ্ছে বিন্ধ্যা অ্যালুভিয়াল জোন। বিন্ধ্যা অ্যালুভিয়াল জোনে যে নদীগুলো আছে, সেই নদীগুলো কিন্তু সবসময় ভালো পরিমাণে জল থাকে না। আমরা হুগলিতে, আমি হুগলি নদী পাচ্ছি, সারা বছর জল আছে। দামোদরেরও নিচের দিকে অববাহিকায় তার জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে। বীরভূমের যে জমি, সেই জমির যে গঠন এবং গ্রথন দুটোতেই একটু মানে আলু চাষের জন্য উপযুক্ত হয় না। বিন্ধ্যা অ্যালুভিয়াল জোন আর গ্যাঞ্জেটিক অ্যালুভিয়াল জোন দুটোর মধ্যে তফাৎ আছে। বীরভূমের যে মাটি, তার মধ্যে কাদার পরিমাণ একটু বেশি আছে, যার ফলে হয় কি, ওখানে মাটিটা একটু শক্ত হয়, যার ফলে মাটির নিচে যে আলু ফুলছে, যেটাকে আমরা ইংরেজিতে বাল্কিং বলি, সেই বাল্কিংটা কিন্তু খানিকটা বাধাপ্রাপ্ত হয়, যার জন্য আলুর সাইজ, তার শেপ এবং তার টেস্ট, আলুর বাল্কিং যত ভালো হবে, আলুর টেস্ট কিন্তু তত ভালো হবে। আপনি যেটা বলছেন যে গুসকরার আলু, সেই গুসকরার আলু যেটা আমিও দেখেছি বীরভূমে, ওখানকার চাষিরা যখন একটা আলু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছে, তখন আলুটাকে যে বাছাই করছে, ছোট আলু, বড় আলু দুটোকে কিন্তু ওরা আলাদা করে দেয়। ছোট আলু যেটাকে এরা লোকাল ভাষায় ক্যাঁট বলে, আর বড় আলু যেটাকে ফাটকা বলা হয়, এই দুটোকে আলাদা করে রেখে দেয়।
একই রকম সাইজের যে আলুগুলো সেইগুলো একসঙ্গে একটা বস্তার মধ্যে রাখা হয়, এবং সেই জিনিসটাই আমার মার্কেটিং এ যাচ্ছে, যেটা বীরভূমে হয় না, যার জন্য বীরভূমের চাষিরা বাজারে দাম একটু কম পায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে, আপনি বর্ধমান আর হুগলি এই দুটো জেলাতে যে পরিমাণে হিমঘর আছে, বীরভূমে তার সিকিভাগও নেই। যার ফলে যেটা হচ্ছে যে চাষি যখনই তুলছে তখনই তাকে বিক্রি করতে হচ্ছে, সে যে দামটা পাচ্ছে তাকে সেই দামেই বিক্রি করতে হচ্ছে। সেই হিমঘরে রেখে যে পরে দাম বাড়লে আমি আলুটা বিক্রি করব, সেই সুবিধাটা পাচ্ছে না, যার ফলে চাষি অতটা লাভবান হতে পারছে না। সব মিলিয়ে আলু চাষের যে চিত্রটা, সেই চিত্রটা আমার কাছে খুব একটা উৎসাহব্যঞ্জক বলে মনে হয়নি। এবার আমি একটা কথা বলি, মাটি বীরভূমের চাষি পরিবর্তন করতে পারবে না, সে তো মাটি আর পারবে না। হুগলির মাটি করে ফেলতে পারবে না বীরভূমের হুম, মাটিটাকে। হুম, আচ্ছা, কোল্ড স্টোরেজ তার একার হাতে নেই, তার হাতে অবশ্যই। যেটা রয়েছে সেটা হচ্ছে তার জমি এবং তার চাষ। কি কি করলে একটা ভালো মানের আলু তিনি উৎপাদন করতে পারবেন? এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিতে জৈব পদার্থ প্রয়োগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা মাটির যে খুসখুসে ভাব, মাটির মধ্যে যে সমস্ত ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলোকে সঠিকভাবে মাটির গঠন গ্রথন সেই পুরো জিনিসটাকে উন্নত করে। এর ফলে মাটির গুণমানের একটা ব্যাপক পরিবর্তন হয়। কিন্তু জৈব পদার্থ প্রয়োগ করতে গেলে স্বভাবতই মাথায় যেটা চলে আসে গোবর সার। গোবর সারের পরিমাণ আস্তে আস্তে কমছে, তার বদলে আমরা মার্কেটে বেশ কিছু নতুন জিনিস পাচ্ছি, যেমন কেঁচো সার এখন বাজারে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল। প্রচুর কেঁচো সার প্রস্তুতকারক কোম্পানি তৈরি হয়ে গেছে। এছাড়া বাড়িতে কম্পোস্ট সার মানে খামারজাত সার তৈরি করতে পারি। এই সমস্ত করে প্রচুর পরিমাণে জৈব পদার্থ প্রয়োগ, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আলু চাষ করতে গেলে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট টু ল্যান্ড, মানে মানসিকভাবে সে একটা চাষি জমির সঙ্গে কতটা জড়িয়ে থাকে। এর জন্য চাষের প্রশিক্ষণ এবং চাষির উৎসাহ, আমার চাষটাকে কতটা উন্নত করতে পারি, এই যে খিদেটা, এই খিদেটা খুব দরকার। হুগলি এবং বর্তমানের চাষিরা যদি কোনো বছর কোনো কারণে আলু চাষ করতে না পারে, তাদের কাছে মনে হয় তারা সারা বছর কোনো চাষ করলোই না। এই মনোভাবটা আনতে হবে, এটা কিন্তু সবকিছুর উপরে। আর বীরভূম তো আমি বারবারই বলছি, বীরভূম কিন্তু মানে আলু চাষের জন্য খুব একটা খারাপ খারাপ স্থানে নেই। পূর্ব বর্ধমানের যে প্রোডাক্টিভিটি, তার থেকে মাত্র 1 টন কম হেক্টরে, আর হুগলির থেকে 2 টন কম। এটা খুব একটা বড় ব্যাপার নয়। মেন জিনিসটা হচ্ছে আলুর গুণমানটা। আমি একটু অন্য প্রশ্ন করব আপনাকে। সার, তারপরে ধরুন সেচ, এই জায়গাগুলো যদি আমাদের একটু বলেন যে কিভাবে করলে পরে একটু ডেভেলপমেন্ট হবে। আলু চাষে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পটাশ সার। পাতায় যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা ওই আলুর যে যে কন্দ মানে যে জিনিসটা আমরা আলুটা খাই, সেই আলুতে ট্রান্সলোকেট করে নিয়ে যাওয়া, মানে আলুতে নিয়ে মানে বহন করে নিয়ে যাওয়া, এইটা করে হচ্ছে পটাশিয়াম। সারের তো এমনি 200 মানে প্রতি হেক্টরে আর কি 200 কেজি নাইট্রোজেন, 100 কেজি ফসফরাস, 100 কেজি পটাশ, এটা কমন ডোজ। এবার আমরা বলি যে পটাশটাকে 3টে ডোজে ভাগ করা দরকার। প্রথমে আমি 1/4 অংশ দেবো, দিন 30 পরে আবার 1/4 অংশ দেবো, তারপরে আলু তৈরি হওয়া শুরু হলো তলায়, হ্যাঁ, সেই সময় মানে অর্ধেকটা দেবো। কিন্তু এখানে আমি 1/4। সমিতবাবু একটা কথা বলে নিই, হুম। সেটা হচ্ছে যে বেশিরভাগ চাষি বন্ধুই তো একসঙ্গে 10-26-26 দিয়ে দিচ্ছেন বা ডিএপি দিয়ে দিচ্ছেন, তারা তো আলাদা আলাদা করে চাষ না, ঠিক আছে, কোনো দিচ্ছেন না। অসুবিধা নেই, এটা ওনারা ক্যালকুলেশন করে নি। চাষিদের ক্ষেত্রে এটা একটা মানে কি বলবো, এটা ফ্যাসিনেশন আর কি। আলু চাষ 10-26-26 ছাড়া করেন না, আর ধান চাষ ডিএপি ছাড়া করেন না। বিজ্ঞান কিন্তু সবসময় স্ট্রেট ফার্টিলাইজার দিতে বলে, ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ, মানে এইভাবে দেওয়াটা সব থেকে ভালো। এটা সারের ব্যাপার। সেচের ব্যাপারে কিছু বলবার আছে? কখনোই ভেলি ডুবিয়ে সেচ নয়, যতটা পারা যায় ছিটিয়ে ছিটিয়ে সেচ দেওয়াটা সব থেকে ভালো। বর্ধমান হুগলিতে দেখা যায় মানে সব জল আকাশের দিকে উঠছে, আমরা বলি খাওয়ার জন্য যে থালা নিই না, যে অ্যালুমিনিয়ামের একটা থালা, ধরুন একটু ভেতরটা একটুখানি বসা মতো, মানে একটা পাত্র টাইপের দেখতে লাগে, ওইটা দিয়ে ছিটিয়ে 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 চতুর্দিকে জল দেয়। আর যদি আলুতে কোনো রোগ থাকে বা পোকা থাকে, তাহলে তাহলে আলুতে সেচ তখন আমি দেবো না। আগে
রোগ পোকাটাকে দমন করব, তারপর আমি সার দেবো, চাপান সার বা যা কিছু দেওয়ার সেটা দেবো, তারপর জলটা দেবো। এইটা কিন্তু অবশ্যই, এটা শুধু আলু বলে না, সমস্ত ফসলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর আলুর ক্ষেত্রে তো অবশ্যই, যদি রোগ থাকে বা পোকা থাকে, তাহলে আমি কিন্তু সেই সময় কোনো রকম ভাবে কোনো সার বা জল কিচ্ছু দেবো না, তাহলে কিন্তু বিপদ বেড়ে যাবে। রোগ পোকার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যাবে? আলুর মূল শত্রু সেটা হচ্ছে নাবি ধসা। আলুর ক্রপ প্রোটেকশনটা এভাবেই নেওয়া দরকার যে আমি নাবি ধসাটাকে আটকাবো। আলুর সমস্ত রোগ, নাবি ধসা হোক বা জলদি ধসা হোক বা ব্যাকটেরিয়া জনিত ধসা হোক, যাই হোক, সব কিন্তু সোর্স হচ্ছে আলুর সিড টিউবার, মানে যে বীজ। হ্যাঁ, বীজ। সুতরাং বীজ শোধনটা অতি আবশ্যক, করতেই হবে, এর কোনো বিকল্প নেই। বীজ শোধন না করে যদি আলু লাগায়, তাহলে এতক্ষণ যে বলা, সে বলার কোনো মূল্য নেই। যে সিড টিউবার যেটা আমি মাটিতে পুঁতলাম বিচন হিসাবে, সেইটা যদি আমি শোধন না করি তাহলে খুব সমস্যা। এবং সেটা শোধন করতে গেলে আলুর জন্য সব থেকে ভালো মেটালাক্সিল দিয়ে বা মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব, বা না হলে শুধু ম্যানকোজেব দিয়ে আমাকে বীজ শোধন করতে হবে। বীজ শোধন করলে ওই আমার যে ডোজ আছে, সেই ডোজ অনুযায়ী একটা দ্রবণ তৈরি করলাম। দ্রবণ তৈরি করে একটা মশারি নেটের মধ্যে আলুর বীজগুলো নিলাম, কাটা বীজগুলো নিয়ে সেগুলোকে ভিজিয়ে রেখে দিলাম খানিকক্ষণ। নিয়ে এবার ওই মশারি নেট সমেত তুলে নিলাম, তা না হলে এই একটা একটা করে আলু তুলতে গেলে তো মুশকিল। আর একটা জিনিস আমি বলবো, যেটা আমার মানে ব্যক্তিগত মত একদম ভাবে, আলুর নাবি ধসা হলে ওই সুসংহত নিয়ন্ত্রণ ফিয়ন্ত্রণের দিকে যাওয়ার কোনো অবকাশ নেই। একমাত্র রাসায়নিক নিয়ন্ত্রণ ছাড়া অন্য কিচ্ছু নেই। আর আলুর মাঠ পরিদর্শন, এটা খুব গুরুত্বপূর্ণ। পুরো সেই পাতাগুলো উল্টে উল্টে আমাকে দেখতে হবে, বিশেষ করে যদি আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন হয়। তার কারণ আলুর প্রথম সিমটম এখন আসছে পাতার বোঁটায় বা কাণ্ডে। সুতরাং আমাকে ওইটা দেখে নিয়ে, যদি বাই চান্স ওটা আনঅ্যাটেন্ডেড ভাবে থেকে যায়, তাহলে কিন্তু 48 ঘন্টার মধ্যে মানে আমার মাঠ শেষ হয়ে যাবে। সুমিতবাবু, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলবার জন্যে। আশা করব আপনার এই পরামর্শগুলো চাষি বন্ধুরা মানবেন, বিশেষ করে বীরভূমের চাষি বন্ধুরা মানবেন এবং সেইভাবে চাষ করবেন এবং লাভবান হবেন। এই আশা রেখে প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ করছি। কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গতিষ্ঠা গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, জানবো চাষ করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথা। মূলত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলু চাষ, এবং এই আলু চাষ করতে গিয়ে তার নানা অভিজ্ঞতার কথা রয়েছে। আগে তিনি বিভিন্ন প্রচলিত পদ্ধতিতে বা বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে তিনি আলু চাষ করতেন। এখনও কিন্তু বিজ্ঞানকে কাজে লাগিয়ে তিনি আলু চাষ করছেন এবং তিনি সফল হয়েছেন। আপনার নাম? তারাপদ ঘোষ। আমার তারাপদ বাবুর কাছে জানবো যে একটু আমি আপনার অভিজ্ঞতার কথা জানবো, যে এতদিনে একটা অভিজ্ঞতা রয়েছে, আজকে 40 বছর ধরে আপনি চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, কতটা পরিবর্তন হয়েছে? প্রথম যখন চাষ করি 40 বছর আগে, তখন মাটি বেশিরভাগই দোজাতীয় জমি যেগুলোকে বলছে, সেই জমিতেই চাষ করা হতো। জমি তখন গরুর লাঙলে চাষ হতো, বৈজ্ঞানিক পদ্ধতি হয় নাই। গরুর লাঙলে চাষ অন্তত 7-8টা চাষ দিতে হতো তখন। ওই চাষের পর জমিতে তখন আমরা খোল, গোবর সার এইসব ছিটিয়ে ওই জমি সমান করে, তারপর তখন আলু ছিল বেশিরভাগই হিমাচল প্রদেশের আলু। ওই আলু বীজ আসতো, সেই বীজ কাটা হতো, প্যাক যেগুলোকে বলছে, চোখ চোখ যেগুলোকে বলছে, সেখানে প্যাক হতো, সেগুলো কেটে কেটে বসানো হতো এবং হাতে মুষ্টি করে ডাব করে সেই আলুটা বসানো হতো। তারপর নালি যেটাকে বলছে, সেইভাবে করা হতো। করে ওর মধ্য দিয়ে জল দিয়ে, সেই জলটা শুকিয়ে, যেটাকে বাত বলছে, বাত অবস্থায় এলে তাকে চোটানো হতো, কোদালে করে তখন চোটানো হতো। কোদালে চুটিয়ে আবার সরু এক কোদাল ছিল, সেইটা দিয়ে নালি করা হতো। নালি করে এইবার রাসায়নিক সার, যেমন ইউরিয়া, পটাশ,
বা তখন এই সুফলা বা 10-26 এত প্রচলন ছিল না, তবু অল্প পরিমাণ কিনে দেওয়া হতো। তাতে আলু দেখা যেত বিঘা প্রতি ওই 60-70 এইরকম। তখনকার বস্তা 60 কেজি ছিল, সেই 60 কেজি বস্তার ওই 70-75 বস্তা করে ফলতো বিঘা প্রতি। বিঘা প্রতি সেটা। হ্যাঁ। তো এখন তো বিজ্ঞান ভিত্তিক চাষবাস করছেন, হ্যাঁ, অনেকটাই এবার- পরিবর্তন। হ্যাঁ, তো এখন কতটা বেড়েছে? এখন বিজ্ঞান পদ্ধতিতে চাষ করাতে এখন তার গরুর নাঙল নাই, এখন ট্রাক্টরে চাষ হতে, যেটাকে রোটার বলছে, ওইটাতে আর অত বেশি চাষ দিতে হয় না। 4টে চাষ দিলেই ওর মাটি প্রায় তৈরি হয়ে যায়। তো এবছর কত বিঘা জমিতে আলু চাষ করেছেন? আমার জমি খুব কম, আমি 4-5 বিঘে এরকম জমিতে চাষ করেছি। তারপর ওই জমি এখন হচ্ছে প্রায় সুফলা 10-26 এইসব চাষ তো প্রচুর প্রচলন। বিঘা প্রতি 4 বস্তা, মানে 50 কেজি বস্তা 4 বস্তা ওই সার প্রথম ছিটিয়ে দেওয়া হয়, বা তার সঙ্গে অল্প পটাশও দেওয়া হয়। দিয়ে ওই যে এখন নাঙল উঠেছে এক প্রকার, ওই নাঙলে ভিলি কাটা হয়। ভিলি কেটে আলু এখন আর হাতে ঢাকা হয় না, এখন ওই নাঙলেই আবার ঢেকে দেওয়া হয়। নাঙলে ঢেকে দিয়ে কেউ কেউ ঝাপটা একটা দেয়, যেটা জল মানে ছুঁড়ে দেওয়া যেটাকে বলছে। যেটা অনেক সময় দেখেছি নালার মধ্যে জল যাচ্ছে, থালা করে বা হাতে করে ছিটিয়ে দেওয়া হয়। ঝাপটা আর কি, ঝাপটা দেওয়া হয়। আবার কেউ কেউ বড় নাঙল ওর মধ্যে যেগুলো আছে গরুর নাঙলেও ভিলি কেটে দেয়, ওই ভিলিতে জল চালিয়ে দেয়। চালিয়ে দেওয়ার পর ওইটা আবার বাত হয়ে আসার পর কোদালে করেই মাটি দেয়। কোদালে মাটি দিয়ে আবার কিছু ওই রাসায়নিক সার, পটাশ বা ইউরিয়া মিক্স করে ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার পর যখন গাছ ওই 4-6 আঙুল হয়, এখন গাছের বয়স কত? এখন আর এটা কার্তিক চাষি বেশিরভাগ বলা চলে, কার্তিক মাসে হলে ফসলটা খুবই ভালো হয়। মানে বীজ যখন আলু চাষ শুরু করেছিলেন, একটা সময় তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা সবাই জানি যে সময় মতন যদি চাষ না করা হয় তাহলে রোগ পোকার একটা সমস্যা রোগ থাকে পোকা হয়। এবং ফলনে কিন্তু কম হয়। আপনি শুরু কোন সময় করেছিলেন? শুরু এটা আমার ওই অঘ্রান, কার্তিকের শেষ অঘ্রান থেকে আরম্ভ হয়েছে আর কি, অঘ্রানের অর্ধেকে শেষ হয়ে গিয়েছে। তো এই যে আলু চাষ করেছেন প্রায় 4-5 বিঘা জমিতে, তো আপনারা কি বীজ শোধন করেন? বীজ শোধন আগে করা হতো, এখন আর বীজ শোধন করা হচ্ছে না। ওই এখন একবারে পাঞ্জাব ইয়ে থেকে চলে আসছে, হ্যাঁ, কুলপি ওই প্যাকেটজাত যেটা থাকে। প্যাকেটজাত, ওটা আর এখন শোধন করতে হয় না, ওটা বসিয়ে দিলেই হয়। তবে একবার ঘাস যদি থাকে, মানে আগাছার সমস্যা হলে আগাছা সমস্যা হলে ওই আগাছাকে স্প্রে করে দিতে হয়, স্প্রে করে মেরে দিতে হয়। যেটা আগেকার দিনে ছিল না, হাতে করে নিড়ান দেওয়া হতো। এখন কিন্তু যন্ত্রপাতির মাধ্যমেই এটা আগাছা দমন করছেন। আগাছা দমন করা হচ্ছে। ওই তারপরেই ভিলিতে আবার জল দিয়ে দেওয়া হয়, ওটা প্রথম সেচ দেওয়ার পর ওইটা আবার বাত হয়ে গেলে আরেকবার মাটি দিয়ে দেওয়া হয়। মাটি দেওয়ার পর আর ওতে সার চাপান দেওয়া হয় না। এবারে ওষুধের ব্যাপার, গাছ দেখে যেখানে গাছ মানে ভালো হয় সেগুলোতে ওই আর স্প্রে না করলে হয়, ভিটামিন জাতীয় ওষুধ ওতে স্প্রে করতে হয়। আলুর বীজ কি আপনারা সংরক্ষণ করে রাখেন নাকি প্রতি বছর বীজ না, পাল্টান? না, এখন সংরক্ষণ করা হয় না, প্রতি বছরই ওই বীজ কিনে আনা হচ্ছে। ওই পাঞ্জাবের যেটা ইয়ে বলছে জলন্ধর, হ্যাঁ, ওই বীজগুলি বেশিরভাগই বসানো হয়েছে, বা পাশাপাশি আরো যারা সব বেশিরভাগই বসাচ্ছে। কোন জাতের আলু চাষ করেছেন? আমি AS যেটাকে বলছি ওই জাতীয়। তা এখন গাছ মোটামুটি ভালোই উঠছে, হ্যাঁ। আর ওই এবারে কুয়াশাটা সেরকম নাই, কুয়াশা এলে ওই ধসা বলে একটা ইয়ে আছে, যেগুলো দুরকম আছে, একটা জলদি ধসা আর একটা শুকনো ধসা। এই যে বলছেন জলদি ধসা এবং শুকনো ধসা, দু রকম নাম বলছেন রোগের। তো কি করে বুঝতে পারেন যে এটা জলদি, এটা শুকনো? জলদিটা হচ্ছে তাড়াতাড়ি গাছ পচে যাওয়ার মতো হয়ে যাবে, আর শুকনো যেটা হবে সেটা জলদি ধসা বলা চলে না ওকে।
তা এই জলদি ধসাকে তাড়ানো খুবই মুশকিল, কোনো ওষুধে খুব একটা কাজ করে না। এই সমস্যাগুলো বলছেন দুই ধরনের রোগ হয়ে থাকে, তো মূলত এর কারণটা কি? মানে কি ঘন কুয়াশার জন্য না? না, ঘন ইয়ে নয়, ওয়েদার জন্য এটা হয়। ওয়েদার যেমন হয়, যদি বেশি কুয়াশা হয়ে যায়, কুয়াশা হয়ে গেলে ওই ধসা লেগে যায়। ধসাটা লেগে যায়, আর যদি প্রচুর বৃষ্টিপাত হয়ে যায় সেখানেও সমস্যা দেখা দেয়। হ্যাঁ, বৃষ্টিপাতে সমস্যা দেখা যায়, তবে প্রচুর বৃষ্টিপাত হয়ে যদি জল নিকাশের ব্যবস্থা থাকে তাহলে ততটা ক্ষতি করে না। হ্যাঁ, গাছগুলো আবার ওই একবার ইউরিয়া ছিটিয়ে দিলে গাছগুলো আবার সতেজ হয়ে যায়। হুম। তো এর জন্য কি আগাম কোনো সতর্ক আপনারা অবলম্বন করেন? হ্যাঁ, কীটনাশক স্প্রে করা হয়, বাজার থেকে নিয়ে আসেন? বাজার থেকে কিনে এনে ওটা দিয়ে দেওয়া হয়, তাতে অনেকটা সেভ হয় আর কি। তো আপনাদের যে এই গ্রামীণ এলাকা যেটা রয়েছে, বিশেষ করে গতিষ্ঠা গ্রাম বলছেন, মূলত বেশিরভাগই চাষি বন্ধু তো আলু চাষের উপর নির্ভরশীল। শুধু আলু চাষ না, তারা ধানও করে থাকেন, চাষের উপর নির্ভরশীল, আমরা এটা বলতেই পারি। তো এতদিন একটা অভিজ্ঞতা রয়েছে। তো এই যে ভালো ফলন পেতে গেলে, আপনার তো আগেকার দিনে বললেন যে ফলন ভালোই হতো, এখন বিজ্ঞান ভিত্তিক চাষবাস করার ফলেও কিন্তু ফলন অনেকটাই বেড়েছে। অনেকটাই, মানে এখন বিঘা প্রতি প্রায় এখন তো 50 কেজি প্যাকেট হয়ে গেছে, 90, 95, 100 প্যাকেট পর্যন্ত আলু হয়। তখন 60। হ্যাঁ, 60 তো ওই 60 কেজি প্যাকেট ছিল সেটা। তবে বিজ্ঞান ভিত্তিতে চাষ করাতে এখন অনেকটাই বেড়েছে। হুম। এবং সব থেকে ব্যাপার, সময়টা কম লাগছে, হ্যাঁ। এবং এখন উন্নত পদ্ধতিতে চাষবাস হচ্ছে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে পরিশ্রমটা খুব একটা করতে হয় না, আগেকার দিনে যেন না, আমার করতে হতো। আগেকার দিনে যতটা পরিশ্রম করতে হতো এখন ততটা হচ্ছে না, কারণ ওই যে মেশিনের দ্বারাই প্রায় সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যেমন সাবমার্সিবল যেখানে হয়ে গেছে সেখানে সাবমার্সিবলের মাধ্যমে জল চলে যাচ্ছে পাইপ। একটা বিষয় জানবো যে আপনার তো এতদিনে একটা অভিজ্ঞতা, ভালো ফলন পেতে গেলে, গাছকে বাঁচাতে গেলে রোগ পোকার হাত থেকে কি কি ধরনের পরিচর্যা করলে ভালো হয় বলে মনে করেন? ওইটা পরিচর্যা আগে থেকেই ওই ওষুধের ব্যবহারটা করতে হবে। হ্যাঁ, এইবারে শুধু চাষ করলে হবে না, মাঠে যেতে হবে, দেখতে হবে। দেখতে ঘুরতে তো হবেই, এবং ওই দোকানে যে ওরাও যেমন বলবে এইভাবে ওষুধ দেন, সেইভাবে ওষুধ কিনে এনে দিতে হবে এক এক ওষুধে। হ্যাঁ, এই যে 4-5 বিঘা জমিতে আলু চাষ করেছেন, খরচ বাদ দিয়ে লাভ কিরকম হয় আপনার? খরচ এটা দামের উপরে নির্ভর করে। বাজার যদি দাম থাকে, মানে ওই 50 কেজি প্যাকেট যদি অন্তত 400-500 টাকা দামে বিক্রি করা যায় তবে কিছু থাকবে, আর ওই 200-300 টাকায় বিক্রি করলে লোকসান। কারণ এবারে যেমন হয়েছে 500 খুব কমই হয়েছে স্টোরে, আর ওই 300-350তেই প্রায় বিক্রি করতে হয়। আর খরচের বেলায় তো প্রায় 25,000 হবেই বিঘা প্রতি, তার ঊর্ধ্বে তবু কম নয়। বাজার উপর নির্ভর করছে। বাজারের উপর নির্ভর করছে লাভ লোকসান। তো সেক্ষেত্রে তো আপনাদের একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখেছি আমরা যে আলুর দামটা এমন নেমে যায় যে হয়তো দেখা যাচ্ছে 4 টাকা, 5 টাকা বা 6 টাকা কেজিতেও বিক্রি করতে হয়। সেই সময় তো আপনারা কি আলু সংরক্ষণ করে রাখেন? তোর ওরা নভেম্বর শেষ হতেই বার করে দেয়, যারা বড় বড় ব্যবসাদার তাদেরই রাখে। যেমন এবারে এখনো হয়তো বড় ব্যবসাদারদের কিছু আছে বলছে যে আলুটা 200 টাকা কিছুদিন আগে বিক্রি হয়েছিল, এখন নাকি সেটা আবার 300 টাকা বিক্রি হচ্ছে। আর এখন তো নতুন আলু আবার। আপনি তো অনেকটা জমি জুড়ে আলু চাষ করেছেন, 4-5 বিঘে বলছেন। তো এত আলু সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন নাকি না। কোল্ড স্টোরেজে রাখেন? হ্যাঁ, কোল্ড স্টোরেজ যত করে রাখা হয় ওটা, আর ওই মাঠ থেকে ওঠার সময় অল্প অল্প স্বল্প বিক্রি করা হয়। মানে আলু চাষ করে ভালো রকম লাভ পাওয়া যায়। আলু চাষ লাভ পাওয়া যায় তো বললাম যে ওটা দামের উপরে নির্ভর করে, নইলে আমাদের যে অঞ্চল সেখানে ধানের উপর খুব একটা পয়সা আসে না মানুষের, আলুতেই পয়সা আসে, তবে ওই দামের উপর নির্ভর। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আজকে এসেছিলাম পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গতিষ্ঠা গ্রামে। আমরা কথা বললাম একজন সফল চাষি বন্ধুর সাথে। বহুদিন ধরে তিনি চাষবাস করে আসছেন, আলু চাষ করেও কিন্তু আজকে তিনি সফল হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। ধন্যবাদ।